আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উইমেন টুডে অনুষ্ঠানে। গত পর্বে আমরা কথা বলছিলাম যে এই লকডাউনের সময়ে আমাদের সমাজে অনেকটা ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক নির্যাতনের কথা বলছিলাম, যে সেটা অনেক পরিমাণে এবং অনেক মাত্রায় বেড়ে গিয়েছে। আমি প্রত্যেক নারী এবং পুরুষের উদ্দেশ্যে বলেছিলাম যে এখনই সময় এসেছে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। প্রত্যেক নারী এবং পুরুষের জন্য আহ্বান ছিল যে এখনই সময় এসেছে নীরবতা ভাঙার। আমরা সবাই সম্মিলিতভাবে এই লকডাউনের সময় প্রত্যেকটা নির্যাতনের বিরুদ্ধে লকডাউন জারি করার কথা বলেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আরেক ধরনের নির্যাতন। নির্যাতন তো নির্যাতন, প্রত্যেকটা নির্যাতনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে লকডাউন জারি করতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেসিজম বা বর্ণবাদ। আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা শুনেছি যে আমাদের বিশ্বের বিভিন্ন শহরে এ নিয়ে অনেক বিক্ষোভ সমাবেশ এবং কথা হয়েছে একটা স্পেসিফিক একটা বিষয়কে কেন্দ্র করে, কিন্তু এই ধরনের বিষয়গুলি আসলে আমাদের সমাজে চলে আসছিল অনেক কাল থেকেই। হয়তো আমাদের ব্রেকিং নিউজে অনেক সময় সেটা স্থান পায় না, বা হলেও সেটা বেশি দিন হয়তো থাকে না, অন্য একটা নিউজ চলে আসে। তো আমি আমার বাচ্চাদেরকে যখন এই বিষয়টা হচ্ছিল, আমরা জর্জ ফ্লয়েডের কথা বলছিলাম যে তার সম্পর্কে আসবো, যে একজন একজন মানে প্রকাশ্য দিবালোকে তাকে যে খুন করা হয়েছিল, সেই বিষয়টা নিয়ে আমি আমার বাচ্চাদের সাথে কথা বলছিলাম। তো তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে দেখো, এই যে হয়েছে এটা আসলে আমাদের কিভাবে ইম্প্যাক্ট করে, বা আমাদেরকে আসলে কিভাবে আমাদের লাইফস্টাইলের সাথে বা আমাদের কমিউনিটির জন্য এটা কিভাবে রেলেভেন্ট, কারণ আমরা তো আসলে ব্ল্যাক কমিউনিটিতে সেভাবে বিলং করি না। তো একটা কথা তাদের কথায় উঠে এসছে, সেটা হচ্ছে গিয়ে লুক মামি, অ্যাজ আ মুসলিম, আমরা একজন মুসলিম হিসেবে আমরা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করব, অন্যায় দেখলে আমরা সেই কথা বলবো, সেটা আমাদের মানুষের হোক বা আমাদের গোত্রের মানুষের হোক বা না হোক। একটা যদি আমরা অন্যায় দেখি, সেই অন্যায় সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে, সেই অন্যায় সম্পর্কে আমাদের কথা বলতে হবে এবং এর বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে। তো আজকে সেই পয়েন্ট থেকে, যে একটা যখন অন্যায় দেখছি আমাদের কমিউনিটিতে বলি, আমাদের সমাজে বলি, আমাদের দেশে বলি, আমাদের বিশ্বে বলি, যে একটা অন্যায় যদি আমরা দেখি, সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার আমাদের একটা পরিবেশ তৈরি করতে হবে। আর সেই পয়েন্টটা থেকে আজকে আমরা কথা বলবো রেসিজম নিয়ে, অন্যায়ের বিরুদ্ধে। আজকে আমাদের সাথে যারা উপস্থিত আছেন সাজিদা আহমেদ একজন মুসলিম চ্যাপলেন এবং ল্যাঙ্গুয়েজ টিউটর, এবং মানজিদ আহমেদ লেকচারার এবং পিএইচডি ক্যান্ডিডেট অ্যাট মিডলসেক্স ইউনিভার্সিটি লন্ডন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আশা। আসসালামু আলাইকুম। Thank you so much for inviting us. এবং এই বিষয়টা নিয়ে যে আপনারা কথা বলবেন, মানে এটা এমন একটা সেন্সিটিভ একটা বিষয় যেটা আমাদের কমিউনিটিতে হওয়া দরকার। অনেক সময় আমরা বলি বা সেভাবে হয়তো বলি না। এখন আমাদের আসলে অনেক কিছু বলার আছে, আমাদের সময়ের প্রেক্ষিতে আমরা হয়তো স্পেসিফিক কয়টা টপিক তুলে আনবো। সাজিদা আপা, আপনাকে দিয়ে যদি শুরু করি, কেন আমরা, আমি যদিও একটু মেনশন করেছি যে আমরা ইনজাস্টিসের বিরুদ্ধে কথা বলবো, কেন আসলে কথা বলবো? কেন আমরা কথা বলবো, এই টপিকটা হচ্ছে এমন একটা সিরিয়াস ইস্যু, এটা কিন্তু অনেক আগ থেকে চলে আসছে, যেটা আপনি বলেছেন জাহিলিয়াত যুগে এটা হয়েছে, এখন 21st সেঞ্চুরিতে হচ্ছে। এই যে জর্জ ফ্লয়েড যাকে মারা হয়েছে আমেরিকায়, সো এই ধরনের ইস্যু, এই ধরনের পরিস্থিতির মধ্যে যেন আমাদের কোনো মানুষই যেন না পড়ে, সে যে রেসের হোক, যে ধর্মেরই হোক, আমাদেরকে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জি, মানজিদ আপু, আপনি কোনো কিছু অ্যাড করেন? আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমাকে বারবার এই টাইপের টপিকগুলোতে আমন্ত্রণ জানানোর জন্য। যদি আপনি রিমেম্বার করতে পারেন, আমরা আগেও হচ্ছে কালারিজমের উপর একটা ডিসকাশন করেছিলাম। সো আমি ঠিক আপনি যেখানে আপনার বাচ্চাদের সঙ্গে ডিসকাশনটা করেছেন, ঠিক ওই পয়েন্ট থেকেই যদি আমি বলতে চাই, ওরা যেভাবে বলেছে যে অন্যায় যেখানেই হোক না কেন আমাদের প্রতিবাদ করতে হবে, মানে এইটা আসলে এটা যে কত সত্য, এটা হচ্ছে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি। যদি আপনি সময় পান বা যদি আগে পড়ে থাকেন, একটা চিঠি আছে, লেটার ফ্রম বার্মিংহাম জেল বাই মার্টিন লুথার কিং। আচ্ছা। সো ঘটনাটা এরকম ছিল, যখন মার্টিন লুথার কিং তখন 1963-তে উনি ছিলেন আটলান্টাতে। তো আপনার প্রচুর রেসিয়াল সেগ্রিগেশন শুরু হয়ে গেল অ্যালাবামাতে, ইউএসের অনেক দূরে আরেকটা স্টেটে। তো উনিও তখন আটলান্টা থেকে অ্যালাবামাতে ফ্লাই করলো ওই রেসিয়াল সেগ্রিগেশনে অংশগ্রহণ করার জন্য। দ্যাট ওয়াজ এ নন ভায়োলেন্ট মুভমেন্ট। তখন ওখানে যারা ক্লার্জিম্যান ছিল তারা বলছে, তুমি কেন এখানে এসেছো, ইউ আর অ্যান আউটসাইডার,
তুমি এখানে আসবে না। তখন ওনার একটা কথা বলেছিল, উনি বলেছিলেন ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। অ্যাবসলিউটলি। ঠিক আছে, সো এই যে কথাটা, এটা কিন্তু এই স্টেটমেন্টটা পরবর্তীতে কিন্তু আমেরিকান যে সিভিল রাইটস মুভমেন্ট ছিল এখানে একটা ইম্পর্টেন্ট টেক্সট হিসেবে ইউজ হয়েছে তার লেটারটা। তখন তাকে জেলে দেওয়া হলো, বার্মিংহাম জেলে, এবং বার্মিংহাম জেলে বসে উনি একটা লেটার লিখলো, এবং এই লেটারে এই একটা স্টেটমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমি গত 3 বছর ধরে মিডলসেক্স ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, এবং আমি যখন পড়াই আমার ফার্স্ট লেকচারই একটা কোর্স আমি পড়াই, সেটা হচ্ছে ইংলিশ লিগাল সিস্টেম, এবং আমার ফার্স্ট লেকচারই থাকে হচ্ছে আমি এই লেটারটা নিয়ে স্টুডেন্টদের সঙ্গে ডিসকাশন করি। এবং ডিসকাশন করার সময় আমার একটাই উদ্দেশ্য থাকে যে তাদের মনের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দেয়া যে ইনজাস্টিস যেখানেই হোক তোমাকে তোমার ভয়েসটা রেইজ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। এখন রেসিজম ব্যাপারটা আসলে এটা অনেক অনেক জর্জ ফ্লয়েডের যে ঘটনাটা ঘটেছে এটা হয়তো লেটেস্ট একটা ঘটনা, বাট দিস ইজ নট দ্য ফার্স্ট কেস ইন দ্য সোসাইটি না। তো এইরকম আপনার এই যে পুলিশ, এটা হচ্ছে পুলিশ রেসিজম করছে, এটা কিন্তু অনেক দিন আগে থেকে হয়ে আসছে, এবং ইউকেতে কিন্তু এরকম মানে বড় বড় ইনসিডেন্ট আছে। আপনি যদি মনে করতে পারেন স্টিফেন লরেন্স কেস ইন 1993, দ্য ব্ল্যাক টিনেজার boy who was actually who was killed by an racially motivated attack. So এই ধরনের ঘটনাগুলো কিন্তু সোসাইটিতে হয়ে আসছে, এবং আমরা এই যে ব্ল্যাক লাইভস ম্যাটার যে মুভমেন্টটা, নন ভায়োলেন্ট মুভমেন্টটা তৈরি হয়েছে বেসড অন জর্জ ফ্লয়েড মার্ডার, সেটা কিন্তু একটা দেখেন আমেরিকার একটা অংশে ঘটেছে, বাট এখন কিন্তু পুরো ওয়ার্ল্ড সোচ্চার না, সবাই কিন্তু স্ট্যাটাস দিচ্ছে, টুইট করছে, সবাই কিন্তু ব্যাপারটা নিয়ে কথা বলছে। সো রেসিজম এখন আসলে মানে এখন দ্য এরা অফ গ্লোবালাইজেশন, এখন আগের মতো কিন্তু না, এখন সোশ্যাল মিডিয়া অনেক বেশি সোচ্চার। এখন কিন্তু এই রেসিজম নিয়ে যেখানেই যা হচ্ছে মানুষ কিন্তু তার ভয়েসটা রেস করছে, এবং এটা আরও আমি জানি একদিনে সম্ভব না, এটা আস্তে আস্তে শুরু হয়েছে, কিছুটা কমেছে, আরও কমবে বা বাড়বে, এইভাবেই কিন্তু চলছে। কিন্তু আমরা এই রেসিজমের ব্যাপারটাতে আমি যেটা বলবো যে আমাদের সব সময় যখনই আমরা দেখব কোনো ধরনের ডিসক্রিমিনেশন, ওখানে আমাদের ভয়েসটা রেস করতে হবে। সো ওই ক্ষেত্রে আসলে রেসিজম কি, এটা নিয়ে অনেক ধরনের কনফিউশন না, আসলে রেসিজমটা কি, এটার জন্য আমি সাজিদা আপুকে জিজ্ঞেস করব। হ্যাঁ, আপনি তারপর আমি কথা আসছি, বলবো যে রেসিজম জিনিসটা কি আসলে, কারণ কারণ অনেকের জানা দরকার যে আসলে রেসিজমটা কি। হ্যাঁ হ্যাঁ, রেসিজম জিনিসটা হচ্ছে কি যে অনেক সময় মানুষ মনে করে যে আমি ওর চাইতে ভালো, আমি ওর চাইতে উন্নত, সেটা হচ্ছে গিয়ে মেইন জিনিস। when we talk about race, so black people in certain cases, if we look at the last sermon of Prophet Muhammad sallallahu alaihi wasallam, where he said, you know, Arab has no superiority over non-Arab, or non-Arab has no superiority over Arab, black has no superiority over white, or white has no superiority over black. So what we can see is that, you know, one group of people are thinking they're superior to another group of people, which has no place in Islam. ওকে, আমি আমার গেস্টের উদ্দেশ্যে, আমাদের গেস্টরা অনেক কথা বলছেন যে রেসিজম সম্পর্কে। অবশ্যই আপনারা যারা আছেন টিভির ওপারে আমাদেরকে ফোন তুলে কথা বলতে পারেন। আমি জানতে চাইবো যে আমরাও এ দেশে যখন আছি আমরা কিন্তু মাইনরিটি সেই হিসেবে, তো আমরা অনেক সময় মনে করি যে আমরাও রেশিয়ালি অ্যাবিউজ হচ্ছি, বা অনেক সময় অ্যাটাক হচ্ছি, বা অনেক ধরনের কথা শুনতে হয়, অনেক অ্যাটিটিউডের সম্মুখীন হতে হয় আনফর্চুনেটলি। আমরাও কি কখনো রেসিস্ট towards certain people? তো আপনাদের কাছে কঠিন প্রশ্নটা করব যে আমরা অ্যাজ এ কমিউনিটি আমাদের নিজের কাছে দেখতে হবে যে আমরা কি কখনো রেসিজম বা রেসিস্ট হয়েছে কিনা অন্য কোনো মানুষের ক্ষেত্রে, বা অন্য কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে আমরা কখনো রেসিস্ট হয়েছে কিনা, বা আমাদের সমাজে আমরা কি আসলে এই ব্যাপারটা নিয়ে অতটুকু কথা বলি কিনা, বা যে অ্যান্টি ব্ল্যাকনেস বা ব্ল্যাক লাইফ ম্যাটার, ইয়েস ব্ল্যাক লাইফ ম্যাটার একটা পলিটিক্যাল মুভমেন্ট হতে পারে, একটা সামাজিক মুভমেন্ট হতে পারে, বাট আমরা যখন বলছি যে একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, এটা যেহেতু চলে আসছে, আমরা আসলে কতটুকু ফিল করি যে দিস ইজ আওয়ার ইস্যু অ্যাজ ওয়েল। তো আমি আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আমি জানতে চাইবো যে আপনাদের এখানে মতামত অবশ্যই তুলে ধরতে পারেন। আপু, হ্যাঁ, আপনার রেসিজমের ডেফিনেশন আসলে যে বাই লাইক বিভিন্ন লতে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল সব লতে রেসিজমের ডেফিনেশনটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, এত সুন্দরভাবে ডিফাইন্ড যে একটা ডেফিনেশন সব কিছু কাভার করছে যে এই ক্ষেত্রে এই ক্ষেত্রগুলোতে কোনোভাবেই ডিসক্রিমিনেশন করা যাবে না। সো আমি ওই কঠিন সংজ্ঞায় না যাই, খুব সহজভাবে যদি বলতে চাই তাহলে আসলে রেসিজমটা কি। আমি আপনার সাথে কথা বলছি, কিন্তু আমি এমন একটা বৈষম্যমূলক আপনার সাথে আচরণ করছি কারণ আপনি দেখতে ডিফারেন্ট, আপনি কথা বলেন ডিফারেন্টলি, আপনি আমার ধর্ম বিলং করেন না, আপনি অন্য ধর্মের,
আপনার কালচার ডিফারেন্স, এবং বেসড অন দিস গ্রাউন্ডস আমি আপনার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছি, এটাই হচ্ছে রেসিজম। আচ্ছা, একদম সহজ ভাষায় যদি আমি বলতে চাই। আমরা যখন এই যে বৈষম্যমূলক আচরণটা এটা কিন্তু অনেক সময় আমরা কিভাবে টোন আমাদের ব্যবহার করতেছি, আমাদের সুরের মাধ্যমে বোঝা যায় যে কেউ কাউকে পছন্দ করছে কিনা। তারপরে আমাদের ভাবভঙ্গিটা যেভাবে করি আমরা, হয়তো আমরা ফ্রাউনিং করবো বা যেভাবে আমরা হাত নাড়াবো বা বডি নাড়াবো, সেটা থেকেও কিন্তু বোঝা যায় যে কে কাউকে পছন্দ করছে কিনা। অনেক সময় শুধু ওয়ার্ডগুলো না। হ্যাঁ, আমাদের সাথে একজন কলার আছেন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমি একটা জিনিস আর কি জানতে চাই। আমাদের মনে করেন আমরা বাঙালি কমিউনিটিতে যারা আছি, আমার কথা কি শুনতেছেন? জি, আপনার কথা শুনতে পাচ্ছি পরিষ্কারভাবে, বলুন। হ্যাঁ, আমরা মনে করেন আমাদের বাঙালি আমরা অনেক ফর্সা আছি, কালো আছি, শ্যামলা আছি। তো অনেক কালো মেয়ে মনে করেন দেখতে গেল তার বিয়ে হয় না, হ্যাঁ, সে কালো, তারা নিবে না। তো এইটা কোন পর্যায়ে পড়ে, এটা তো একটু যদি বলেন আপনারা, আমাদের সমাজের মানুষ যদি শুনে হয়তো অনেক ইয়ে হবে। হ্যাঁ, আমি এইটাই আর কি। আচ্ছা, না, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনার আসলে প্রশ্নটা খুবই একটা, মানে বলবো, আমরা দেখি এই ধরনের সিনারিও খুবই কমন আমাদের কমিউনিটিতে। আমরা কথা বলছিলাম, যদিও রেসিজমের ব্যাপারটা আমরা আপু দুইজন যে সংজ্ঞাটা দিলেন, বর্তমানে যেটা আমরা দেখি যে কালো মানুষের উপরে যে একটা নিগ্রহ বা একটা অত্যাচার বলি বা তাদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ, তার কিন্তু একটা হিস্টোরিক ইভেন্ট কিছু আছে, শতাব্দীর পর শতাব্দী তাদের দাস প্রথা থেকে এসেছে, সেটার একটা কন্টিনিউয়েশন থেকেই কিন্তু তাদেরকে ছোট করে দেখা। কিন্তু আমাদের মধ্যে, আমাদের যদি আমি বলি যে সাবকন্টিনেন্টে, আমাদের ভাইয়া যে কথাটা বললেন যে বিয়ের ক্ষেত্রে বা পাত্রী খোঁজার ক্ষেত্রে যে অনেক সময় ফর্সা মেয়ে দেখা হয়, বা কালো মেয়েদেরকে কিবোর্ড ইউজ করে চিন্তা করছি, কালো মেয়েদেরকে অনেক সময় দেখতে ভালো না, ময়লা একটা ওয়ার্ড ইউজ করা হয়, ভেরি ভেরি ডিরোগেটরি ওয়ার্ড এই ধরনের ইউজ করা হয়। তো এই ব্যাপারগুলো কোত্থেকে আসে? আমরা ওই কথাগুলোতে যাব, কিন্তু ছোট্ট করে যদি বলি আপু, আমি যদি এক কথায় বলতে চাই, আমি জানি না এটা আসলে, এটা কমপ্লিটলি আমার ওপিনিয়ন, আমার মনে হয় যে এটা কলোনিয়ালিজমের একটা প্রভাব হচ্ছে এটা। হ্যাঁ, তো একটা সময় অনেক বছর আসলে ব্রিটিশরা আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম, তো আসলে ব্রিটিশরা একটা সুপিরিয়র পজিশনে ছিল যখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ছিল, এবং আমার মনে হয় তখন থেকে ব্যাপারটা অনেক বেশি হচ্ছে শক্তভাবে মানুষের মাথায় খুব গেঁথে গেছে, যে মনে হয় যারা গায়ের কালার যাদের ফেয়ার তারাই হচ্ছে সুন্দর, এবং তারাই হচ্ছে মানে একটা সুপিরিয়র একটা পজিশনে তারাই থাকে, বা গায়ের কালার যাতে কালো। বাট আমার মনে হচ্ছে যে কনসেপ্টটা আসলে চেঞ্জ হচ্ছে। আগে যেরকম ছিল, আমি আমার ছোটবেলাতেও যেটা দেখেছি, এখন কিন্তু ওটা দেখছি না। এখন কিন্তু সৌন্দর্যের ডেফিনেশন আলাদা। হ্যাঁ, এখন কিন্তু সৌন্দর্যের ডেফিনেশন মানুষের কোয়ালিটি দিয়েও সৌন্দর্যের এখন ডেফিনেশন আমরা দেখি। কিন্তু আসলে ওনার কথাটা, যে স্কলার যে প্রশ্নটা করেছেন, এটা খুবই যুক্তিযুক্ত। আসলে এটা আমরা বাস্তব জীবনে, আমরা আমাদের কন্টিনেন্টে আমরা এটা খুব ফেস করি, যে কালো মেয়েদের বিয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুব প্রবলেম হয়। এবং যার আমার মনে হয় এর পেছনে আরেকটা বড় একটা ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে আমি বলবো যে হচ্ছে আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানিজগুলো যারা হচ্ছে ফেয়ারনেস ক্রিমের বিজনেসটা করে, এবং এরা হচ্ছে দেখায় যে আপনার কালারের যে আপনার স্কিন টোন যে স্তর করে করে দেখাচ্ছে, যে আপনি যদি 2 সপ্তাহ মাখেন আপনার স্কিন কালার একটু ব্রাইট হচ্ছে, 3 সপ্তাহে আরো ব্রাইট হচ্ছে, যে এই জিনিসটা দিয়ে আপনার মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, দিস ইজ আসলে বিউটি লাইজ ইন দ্য ফেয়ারনেস, ইউ নো। সো দিস ইজ এ রং কনসেপ্ট, দিস ইজ আমাদের ব্রেনের মধ্যে এই জিনিসটা ইনগ্রেইনড, যার কারণে আমরা এটা থেকে বের হয়ে আসতে পারছি না। বাট সুন্দরের ডেফিনেশন আসলে মনে, সুন্দরের ডেফিনেশন মানুষের ক্যাপাসিটিতে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আপু এখানে কিছু অ্যাড করবেন? আমি ওনার সাথে সম্পূর্ণই একমত। এটা আসলে কলোনিয়ালিজম থেকে আসছে। আমরা সবসময় এটাই ফলো করতে চাই, এদের পথ, যারা আমাদের মাস্টার, যাদেরকে আমরা মনে করি আমাদের চাইতে ভালো, সেটাই কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। আর আমরা আস্তে আস্তে বের হয়ে আসতেছি, কিন্তু এটা আছে, ডিপ ডাউন এটা কিন্তু আছে। অ্যান্ড এটা মানুষে এভাবে চলতেছে যে যাদের রং একটু কালো তারা উন্নত না, বা যারা ফর্সা তাদের দিকে তারা থাকায়।
কিন্তু আমরা যদি ইসলামের দিকে তাকাই তখন কিন্তু রং This is not, yes. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু রং ম্যাটার না, যে জিনিসটা ম্যাটার হচ্ছে কি অন্তর। তাকওয়া এবং হ্যাঁ, তার মনে যেটা আছে হ্যাঁ। অ্যাবসলিউটলি। তবে আমি এখানে একটা কথা বলবো যে একজন যদি পুরুষ বা মহিলা তিনি যদি বিয়ের ক্ষেত্রে হন যে ফর্সা খুঁজছেন, আই ডোন্ট থিঙ্ক বাই ডেফিনেশন অর বাই ডিফল্ট উই শুড সে হি ইজ আ রেসিস্ট No, পারসন। no. কারণ একজনের পছন্দ থাকতেই পারে যে আমার এই ধরনের রঙের মানুষ পছন্দ, এই ধরনের গড়নের মানুষ পছন্দ, সেটা ডেফিনেটলি আমরা বলবো না যে তুমি কালো মেয়ে পছন্দ করছো না, সাদা মেয়ে ফর্সা মেয়ে এখানে পছন্দ একটু করছো কথা না। আছে, বাট বেসড অন স্কিন কালার যদি কেউ জব না পায়, মনে করেন এটা মডেলিং ইন্ডাস্ট্রি, কিন্তু সে হচ্ছে কালো, এই জন্য জব পাচ্ছে না, দিস ইজ রেসিজম। সেটাই। এবং রেসিজম কিন্তু মানে রিভার্স হতে পারে, যে একজন কালো মানুষের যদি মনে করে যে সাদা মানুষ তার থেকে নিচুতে, সেটাও কিন্তু রেসিজম হতে পারে। তো যে সুপিরিয়র মনে করবে সেটা কালো হোক আর সাদা হোক, সে যদি মনে করে যে আমি তার চেয়ে সুপিরিয়র, সেটাও রেসিজম হতে পারে। আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে এসে আরো কথা বলবো এই নিয়ে, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। Already হয়ে আসছে। আসসালামু আলাইকুম। আমরা কথা বলছিলাম আজকে রেসিজম নিয়ে। রেসিজম একটা নির্যাতন। আমরা দেখেছি যে গত কয়েক সপ্তাহ ধরে ব্ল্যাক কমিউনিটির মানুষ সাথে সাথে অন্যান্য কমিউনিটির মানুষ অ্যান্টি ব্ল্যাকনেস নিয়ে কথা বলছিলেন ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে, বলছিলেন যে শতাব্দীর পর শতাব্দী যে ব্ল্যাক কমিউনিটির উপরে যেরকম রেসিজমের শিকার হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের নিউজ পেপারে, নিউজ পোর্টালে উঠে এসেছে। আমরা কথা বলছিলাম যে আমাদের এখানে মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য অবশ্যই আছে। আমরা অ্যাজ এ সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড আমাদের দায়িত্ব কর্তব্য আছে, কারণ এটা একটা নির্যাতন, এবং নির্যাতনের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের যখন সে দেখছে একটা রং কিছু হচ্ছে তার আশেপাশে, সেই রং বা সেই ভুল বা সেই অন্যায় যখন সে দেখে, তার বিরুদ্ধে কথা বলার আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য আছে। আমাদের সাথে আছেন আজকে সাজিদা আহমেদ, মুসলিম চ্যাপ্টেন এবং ল্যাঙ্গুয়েজ টিউটর, এবং মাজিদা আহমেদ, লেকচারার অ্যান্ড পিএইচডি ক্যান্ডিডেট অ্যাট মিডলসেক্স ইউনিভার্সিটি লন্ডন। থ্যাংক ইউ এগেন। আমরা কি বলছিলাম আগে যে রেসিজম জিনিসটা কি, আমাদের কমিউনিটি, আমরা বলছিলাম যে রেসিজম একটা সাদা কালো, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, তাদের মধ্যে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টু ডিফারেন্ট কালার পিপলের ক্ষেত্রে যে বৈষম্য, সেটা স্ট্রাকচারালি ইনস্টিটিউশন অনুযায়ী আমরা দেখি। তাদের একটা হিস্টোরি আছে, দাসপ্রথা, যেটা আমরা অতটা ইতিহাসে যাব না। আমরা কথা বলছিলাম যে কলোনিয়ালিজম বা ঔপনিবেশিক যে আমাদের 200 বছর যে আমাদের ব্রিটিশরা রাজত্ব করে গেছে, তার কিন্তু মানে প্রতিফলন বা ইম্প্যাক্টটা কিন্তু এখনো রয়ে গেছে, যেটা আমরা ফেয়ার অ্যান্ড লাভলিতে দেখি, যেটা আমরা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দেখি, বা ছেলে মেয়ের মধ্যে যখন মেয়ে একটা জন্ম নেয় তখন আমরা ভাবি যে আলহামদুলিল্লাহ মেয়েটা ফর্সা হয়েছে, বিয়ে দিতে কোনো সমস্যা হবে না। আর কালো মেয়েটা যেটা হলো, তার পড়াশোনা বেশি করে করতে হবে, কারণ তাকে বিয়ে করবে কে, তার একটা যোগ্যতা দরকার। আপু, আপনি কথা বলছেন যে বিউটি কনটেক্সট, বিউটি প্রোডাক্ট নিয়ে, এবং আমরা যদি দেখি যে পুঁজিবাদ বা ক্যাপিটালিজম নিয়ে, তারাই কিন্তু এটাকে, এই যে হোয়াইটনেস বা এই যে ফেয়ারনেস, এটাকে নিয়েই কিন্তু তারা ব্যবসা করে, এবং এটাকেই তারা মেয়েদের এই সাদা করার মাধ্যমে মেয়েদের মধ্যে তারা যোগ্যতা, সাহস এবং আত্মবিশ্বাস এগুলোই খুঁজে পায়। সুতরাং আমরা যতই মনে করি যে এখন তো সমাজ অনেক এগিয়ে গেছে, এখন মনে হয় পরিবারের মানুষে মেয়ে কালো কিনা মেয়ে ফর্সা এগুলো মনে হয় দেখে না, এগুলো মনে হয় খুব নিম্নবিত্ত বা যারা আনএডুকেটেড তাদের ফ্যামিলির মধ্যে হয়। কিন্তু আমরা যদি দেখি যে কিছু সমাজের যারা এই ধরনের ব্যবসা করছে, বিউটি কন্টেস্ট চালাচ্ছে, সো কল্ড মানে তারা লিডিং পিপল, তারা কিন্তু সেম ক্যাটাগরিতে মানুষকে ফেলছে। ইফ ইউ আর বিউটিফুল, ইফ ইউ আর ফেয়ার, দ্যাট মিনস ইউ ওয়ার্থ ইট। আমরা এটা নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, কোথা থেকে এই রেসিজমগুলো আসে আরেকটু আমরা কথা বলি, এরপর আমরা যাব যে আমরা কিভাবে এটা বিদায় করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন ফ্যামিলিতে যেটা আমরা বলি যে ডার্ক স্কিন হলে আমরা যে বৈষম্যের শিকার হই, আসলে এটাকে আমরা বাই বুক আসলে রেসিজমের ডেফিনেশনে ফেলতে পারি না। আমাদের যে রেসিজমের ডেফিনেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড, মানে এইটা আসলে ফেলা খুব ডিফিকাল্ট। দিস ইজ এ সোশ্যাল থিং, অ্যান্ড এটা একটা কাইন্ড অফ সোশ্যাল ট্যাবুর মতো, এবং এটা কাইন্ড অফ ডিসক্রিমিনেশন, এটা কাইন্ড অফ ডিসক্রিমিনেশন, বাট এটা আসলে রেসিজমে ফেলানো একটু টাফ। বাট আমরা যদি রিয়েল রেসিজম বলি এবং আমরা যদি ওইটা ডিফাইন করতে চাই আসলে এই রেসিজমটা কেন হচ্ছে, আমি এখানে
সবচেয়ে মানে প্রধান যেই কারণটা বলবো এটা হচ্ছে সেন্স অফ বিলঙ্গিং। একটা বাচ্চা যখন বড় হয় আপনি দেখবেন বাচ্চাটা হচ্ছে তার মতো করে যে কথা বলে, তার মতো দেখতে যেমন, তার সাথে কিন্তু সে চলতে ফিরতে তার ব্যাকগ্রাউন্ডের তার সাথে কিন্তু চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ ফিল করে। হ্যাঁ, দিস ইজ এ ভেরি গুড সাইড। এখন সবগুলো বাংলাদেশে মনে করেন ইউকেতে একটা স্কুলে বাংলাদেশি ছেলেমেয়েরা আছে, ইন্ডিয়ান আছে, হোয়াইট ছেলেমেয়েরা আছে। এখন কিন্তু বাংলাদেশি যে বাচ্চাটা আছে সে কিন্তু তার মতো দেখতে যারা তাদের সঙ্গে চলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, রাইট? সো দিস ইজ এ সেন্স অফ বিলঙ্গিং। বাট প্রবলেমটা, দিস ইজ এ ভেরি গুড সাইড কিন্তু না, বাট প্রবলেমটা কোথায় যে একটা ডাউন সাইডটা হচ্ছে যে যখন হচ্ছে ওই গ্রুপটা নিজেদেরকে সুপিরিয়র ভাবা শুরু করে, যখন তারা ভাবে, এখন হোয়াইট বাচ্চারা যখন হোয়াইট বাচ্চাদের সাথেই মিশছে এবং তারা একটা সার্টেন লেভেলে যে তারা কিন্তু নিজেদেরকে সুপিরিয়র ভাবা শুরু করছে এবং বাকিদেরকে কিন্তু তারা সুপিরিয়র ভাবছেন, এই যে ফিলিংসটা, এবং ওখান থেকেই কিন্তু আসলে রেসিজমটা শুরু হয়। সো এইটা একটা কারণ। আর একটা ইনস্টিটিউশনাল ইনইকুয়ালিটিস তো আছেই। তারপর আমরা খুব জাজমেন্টাল, আমরা কিন্তু একজন মুসলিম বা একজন ব্ল্যাক কোনো কিছু একটা করলো আমরা কিন্তু বাকি 10 জনকেই একই রকম ভাবছি। কিন্তু এই যে ব্ল্যাকদের সম্পর্কে এই ধারণা যে তারা হয়তো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে বেশি ইনভলভড, এটাও কিন্তু আসছে ওই যে আমাদের বছরের পরে বছর একটা আইডিয়াস দেওয়া হয়ে যায় যে ব্ল্যাক কমিউনিটি, দিস পিপল আর কমিটিং ক্রাইম। আপনি মনে হয় বলছিলেন আমি যে বলছিলাম কারণ ব্ল্যাকরা, করা হয়, কারণ ব্ল্যাকদের আপনার যেটা আমি স্টিফেন লরেন্স কেসের কথা আপনাকে বলছিলাম যে টিনেজ বাচ্চা 1993-তে ওকে হচ্ছে অ্যাটাক করে মারা, হি ওয়াজ মার্ডার্ড। দেন যে পুলিশ ইনভেস্টিগেশনটা হয়েছিল খুবই ফল্টি একটা ইনভেস্টিগেশন ছিল। ইট ইজ এভরিওয়্যার, লাইক আপনি যদি জাস্ট একটু গুগল করেন আপনি পড়তে পারবেন যে ইনভেস্টিগেশনটা খুবই ফল্টি ইনভেস্টিগেশন ছিল এবং নো ওয়ান ওয়াজ কনভিক্টেড অ্যাট দ্যাট টাইম। তারপর প্রচুর আপনার ক্রাউড হলো এবং প্রচুর ক্যাম্পেইন, তারপরে একটা কমিশন তৈরি করলো, এটাকে বলে স্যার উইলিয়াম ম্যাকফারসন নামের একজন, ম্যাকফারসন কমিশন করলেন এবং কমিশন করে আবার ইনভেস্টিগেশন শুরু করলেন। এবং ওই ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছিল যে ব্ল্যাক পিপল হচ্ছে 7 টাইমস বেশি স্টপ অ্যান্ড সার্চ হয় দেন দ্য হোয়াইট পিপল, আর এশিয়ানরা ওই ক্ষেত্রে হচ্ছে 2% বেশি হয় হচ্ছে দেন দ্য হোয়াইট পিপল। সো sure. Sajla, why can't we get rid of racism? Racism is actually a sickness of the heart. Yeah. First of all, we have to question ourselves why we are doing it, because we don't question ourselves. And if we look at Islamic perspective, it's actually, if we look at the creation of Adam and Hawa, so actually it started from there, when Allah subhanahu wa ta'ala called angels to come and bow down in front of Adam. And Iblis says, I'm better than Adam. I'm made out of fire and he is made out of clay. So I don't want to bow down in front of Adam. So it came from the feeling of superiority, that I'm better than him. And this is a sickness of the heart. And when we have this sort of sickness, we have to question ourselves, we have to come out of it, that we are all one human race. And if something is not good for me, if something that I don't like, then I shouldn't do it to somebody else. Love for your brother what you love for yourself. Absolutely, yeah. No, like Apu said, আমি এটা এত মানে মানব জন্মের সেই প্রথম থেকে ইবলিস যে অ্যারোগেন্সটা দেখিয়েছে যে আমি তোমার থেকে বেটার, এটাই তো আসলে রেসিজমের মূল ব্যাপারটা, যে আই এম বেটার দেন ইউ, আই এম সুপিরিয়র দেন ইউ। এবং আমার মনে হয় যে বর্তমান সময়ে যে এই যে বিভিন্ন দেশ মনে করে যে তারা সুপিরিয়র, সো দে ক্যান এক্সপ্লয়েট আদার্স ইন দ্য নেম অফ ক্যাপিটালিজম, ইন দ্য নেম অফ আমাদের মানে কি একটা কথা আছে না যে জোর যার মূল্যক তার। সো এই ব্যাপারগুলো থেকে কিন্তু এখনও আমরা সেই রেসিজমের ব্যাপারটা দেখি। ইভেন ব্রেক্সিট যেটা বলি, এটাও কিন্তু আসছে এই যে ন্যাশনালিজম থেকে, রেসিজম থেকে। So interrelated, nationalism and racism. আমি আমার ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি, আমাদের মধ্যে কি রেসিজম আছে? আমরা কি কখনো রেসিস্ট হিসেবে নিজেকে মনে করি যে আমরা হয়তো কারোর প্রতি রেসিস্ট মনোভাব পোষণ করছি? হতে পারে আমাদের দেশে, যখন আমরা এদেশে থাকছি তখন আমরা অ্যাজ আ মাইনরিটি আমরা রেসিজমের শিকার হচ্ছি। আমাদের দেশে যখন আমরা অ্যাজ আ মেজরিটি পিপল, তখন আমরা কি মাইনরিটির উপরে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করছি, যেটাকে মনে হতে পারে আমরা বৈষম্য করছি? সেটা রেসিজম বলি আর না বলি, কিন্তু এক ধরনের বৈষম্য করছি। তো আমাদের আসলে নিজের দিকে তাকাতে হবে, দেখতে হবে যে আমরাও আসলে কি কোনো ধরনের বৈষম্য করছি কিনা। রেসিজম বলি বা কালারিজম বলি বা যেটা, এগুলো হচ্ছে একটা ডেফিনেশন, কিন্তু দিন শেষে বৈষম্য যেটা, সেটা তো হচ্ছেই। এটার মূলটা কোথায়, এটা দেখতে হবে। হ্যাঁ, আমি যে জিনিসটা আপনার বৈষম্য, রেসিজম না বা ডিসক্রিমিনেশন, এই কথাগুলো আমার খুব রিসেন্ট একটা ফ্রেন্ডের আমাদের একটা কনফারেন্স ছিল
এবং আমার ওই ফ্রেন্ড হচ্ছে আমার সাথে পিএইচডি করছে, বাট শি ইজ ফ্রম ইন্ডিয়া এবং শি ইজ বিলং টু এ দালিত কমিউনিটি। আপনি জানেন যে ইন্ডিয়াতে দালিতরা কীভাবে মানে কী পরিমাণ ডিপ্রাইভড। সো ওর প্রেজেন্টেশন কাস্ট সিস্টেম নিয়েছিল, ইন্ডিয়ান কাস্ট সিস্টেম। সো ওইখানে ওর প্রেজেন্টেশনে একটা মানে ওরা কী পরিমাণে ডিপ্রাইভড, যদি আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই আপনি বুঝতে পারবেন। একজন দালিত, তার টাকা দরকার, সে তার অর্গান বিক্রি করতে চেয়েছে। He could not sell his organ because he is from Dalit community. That's very sad. It's a Can you imagine? So আমরা আসলে যখন রেসিজম কথাটা বলি আমরা স্ট্রেট চলে আসি ওয়েস্ট পার্টে, হ্যাঁ, ওয়েস্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে। বাট আমাদের নিজেদের মধ্যেও কিন্তু অনেক ধরনের রেসিজম আছে, যেটা আমরা বছরের পর বছর, যুগের পর যুগ লালন করছি। সো না, আমাদের দেশেও যদি বলি যে অনেক অঞ্চল আছে না, যে অনেক অঞ্চলের মানুষকে আমরা বলি যে এই অঞ্চলের মানুষ ভালো, এই অঞ্চলের মানুষ বেশি ভালো না খারাপ, এটা তাদেরকে বিভিন্ন নাম দেই অনেক সময়। ছেলেমেয়ের কথা তো বললাম, পরিবারেও অনেক সময় আছে যে বৈষম্যের ব্যাপারটা। আমাদের সমাজে আমাদের কমিউনিটি আছে, আমরা যদি বলি পাহাড়ি বা আদিবাসী বা উপবাসী মানুষের প্রতিও কিন্তু আমাদের অনেক সময় তাদেরকে চাপিয়ে দেওয়া, বা অনেক সময় আঞ্চলিক ভাষার ক্ষেত্রেও কিন্তু আমরা বলি যে ও তুমি এই ভাষায় কথা বলো, সো you're not standard enough, তুমি অত আমাদের অবশ্যই আমাদের বাংলা ভাষা যেটা লিখিত ভাষা, একটা অ্যাকসেন্ট আছে, কিন্তু সেই অ্যাকসেন্টটা অনেকে না ধরতে পারলে তখন আমরা তাকে একটু ছোটভাবে দেখি। আমাদের মধ্যে কিন্তু আছে এই ব্যাপারগুলো, এগুলো অস্বীকার করার কোনো পথ নেই। রেসিজম অলওয়েজ লিঙ্ক টু দ্য মাইনরিটি, না? একটা বাংলাদেশেও যারা মাইনরিটি তারা ডিপ্রাইভড, ইন্ডিয়াতে যারা মাইনরিটি তারা ডিপ্রাইভড, এখানে যারা মাইনরিটি তারা ডিপ্রাইভড। সো মাইনরিটি অ্যান্ড রেসিজম দে আর সো ক্লোজলি কানেক্টেড। আর ওইখান থেকেই কিন্তু আমি আসলে পিএইচডি করছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লতে। সো এবং ওখান থেকেই কিন্তু শুরু হয় যত ইন্টারন্যাশনাল ক্রাইমস। যখন মাইনরিটির যে রাইটস আছে তারা রাইট পাচ্ছে না, তাদের উপর অত্যাচার অনাচার শুরু হয়েছে, এই অ্যাট্রোসিটিসগুলাই কিন্তু আমরা ডিফাইন করি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হিসেবে। সো এভরিথিং ইজ সো ক্লোজলি কানেক্টেড। সো আমরা সাজিদা আপু, আপনার কাছে আসছি, আমাদের একটা কল নিয়ে। আমাদের সাথে একজন কলার আছেন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপু আপনার এই প্রোগ্রাম আমি শুরু থেকেই দেখলাম, বাট আমার খুব ভালো লাগে প্রোগ্রামটা, আমি দেখলাম। তো আমি আমার লোকে আপনারা লোকে আমি শেয়ার হইতাম চাইলাম। জানি না আমার কথা যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টি। এই যে শব্দটা নিয়ে যে আপনারা আলোচনা করা, এটা খুব সময় উপযোগী আলোচনা, বুঝছেন? এটার খুব দরকার আপু, এটার খুব দরকার। এবং আমরা আপনার মাধ্যমে আমি আমার বাঙালি কমিউনিটি সব অ্যাডভাইস করবো আপনারা এই প্রোগ্রামটা শুনে। কারণ আমরা এই শব্দ এখন আমরা খালি খালা সাদার মাঝে নাই, আমরা মানে মেজরিটি আমরা ফ্যামিলির মাঝে এই শব্দ এফেক্ট করে লিখে আমরা। আচ্ছা, সেটা কি আপনি একটু যেমন একটা এক্সাম্পল আমি দেই। এখন আমরা বাচ্চা ইনতে মন করো কাছেও যদি মাইন্ড করে নেবেন, কেউ যদি আমরা ফুড়িন ধরে দেশ বা আমরা বাঙালি সরো গেছি বিয়া দিতাম চাই দেশের ফুড়িনতে হয়, ও আমি বাঙালি বালা হয় না, এটা ফ্রেশই। তো আউট একটা মানে হার্ড ওয়ার্ডের মধ্যে পড়ে যায়, বুঝছেন? আউট একটা হার্ড ওয়ার্ডের মধ্যে পড়ে যায়। এক্সাম্পল আপা, আমি ওই যে এখন যে করোনা ভাইরাসের সময় আমরা যেলা এখন ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেলা হলরে হেল্প করছি, সেও কোন ধর্ম আমরা চাইছি না, আমরা অনুরোধ করবো আমরা বাচ্চাইন করে আমরা ও শিক্ষা দিতাম যেন কোনোদিন না হয় ও আমি বাঙালি বা আমি বাংলাদেশে দিতাম না ফ্রেশই। আউট একটা হার্ড ওয়ার্ড আমরা লাগে। তো আমার কথা যদি ভুল হয় কিন্তু আমরা মূলটা কি, আমরা এই শিক্ষা দেওয়ার দরকার। আমরা এই শিক্ষা আমরা ভিতরে হামাই গেছে, আমরা এই ওয়ার্ড ইউজ করা আমরা সচেতন না এর দায়। তো আপনার মাধ্যমে আমি থ্যাংক ইউ দিব আপনার মাধ্যমে সবাই অ্যাডভাইস করবো যে আপনারা প্রোগ্রাম শুনে এবং শুনে আমরা সব যেন মূল থেকে সচেতন হই, তাহলে এই শব্দ আমরা থেকে বাড়াইব আর না এটা আরো আমরা এফেক্ট করবো। এটা আমি আপনার লোকে মাথার লাগি, বাট সরি। না আপনার পয়েন্টটা খুবই ভ্যালিড পয়েন্ট, এবং এটা নিয়ে একটু খুব সংক্ষেপে আমরা কথা বলবো, কারণ অবভিয়াসলি আমাদের টাইমের একটা ওয়ালাইকুম আসসালাম, আমাদের সময়ের একটা তাড়া আছে। আপনার কাছে আসবো সাজিদা আপু, আমাদের আরেকজন কলার আছেন। আমি ভাইয়া যেটা বলছেন সেটাকে আমি সেলফ লোদিং বলে, যে আমাদের নিজেকে পছন্দ না, আমরা বাঙালি আমরা নিজেকেই পছন্দ করি না, মানে somebody else is better than us, এই ধারণাটা কোত্থেকে আসে? এবং যখন বলি somebody else is better than us, who exactly that is better than us, what kind of, so we will go into that. আমাদের সাথে আরেকজন কলার আছেন। কলার, আসসালামু আলাইকুম।
কল চলে গেছেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, সাজিদ আপু। প্রথমত আমরা যদি আমাদের বাচ্চাদের সম্পর্কে বলি, বাচ্চারা হচ্ছে গিয়ে আমাদের ভবিষ্যৎ। আমাদের বাচ্চাদের সাথে আমাদের কানেকশন বিল্ড করতে হবে, তাদের সাথে সময় কাটাতে হবে। আমরা যারা বাংলাদেশ থেকে আসছি, আমাদের বাংলাদেশের যে রিচ হিস্ট্রি সেটা তাদের সামনে তুলে ধরতে হবে। ওরা কিন্তু অনেক কিছু জানে না যে বাংলাদেশে একটা রিচ হিস্ট্রি আছে, তারপরে ইন্ডিয়ার একটা রিচ হিস্ট্রি আছে, ওগুলো সম্পর্কে কিন্তু ওরা সচেতন না। তারপরে অনেক সময় যে বাচ্চারা যারা মুসলিম বাচ্চা, তারা কিন্তু তাদের ইসলামিক হিস্ট্রি সম্পর্কেও সচেতন না। এই যে they need to study the story of Prophet Muhammad sallallahu alaihi wasallam, the companions of the prophets, and from those things they will know that they will feel good about themselves, and they will know that how they need to interact with people in the community as well as people throughout the world, that they have a rich heritage, and then we can't undermine each other. We need to work together as a team. I think it comes down to understanding the identity, নিজের পরিচয় সম্পর্কে জানা। There's the identity crisis. Identity crisis. যখন আমরা নিজের পরিচয় আমরা নিজের পরিচয় জানি না আসলে, আমরা এখানে যেহেতু মাইনরিটি, অনেক সময় যে দেশকে আমরা যখন ছোট চোখে দেখি, বা এটা আসলে আমাদের নিজেকে না চেনার জন্য যেটা হয়। আপা খুব সুন্দর করে কিন্তু সাম আপ করলেন যে আসলে আমাদের কি কি করা উচিত। আমি বলবো কারণটা, যে কি কারণে আসলে ওরা অন্য কাউকে বেটার মনে করছে দেন নিজেদের কমিউনিটির মানুষ থেকে। এটার একটা অন্যতম কারণ যেটা আমার মনে হয় যে এক ধরনের ইনসিকিউরিটিস এদের মনে, এক ধরনের ডিপ্রাইভেশন, যেটা সব সময় ওরা হচ্ছে যখন বড় হচ্ছে, আপনি যত যাই বলেন, একটা এশিয়ান বাচ্চা যখন আরো 10টা হোয়াইট বাচ্চার সঙ্গে একসাথে বড় হয়, ওদের মনের মধ্যে কিন্তু একটা ইনসিকিউরিটিস নিয়ে বড় হয় বিকজ অফ দ্য রেসিজম। সো এই ইনসিকিউরিটিস গুলোর কারণেই একটা সময় ওদের মনের মধ্যে এই জিনিসটা ঢুকে যায়। তাহলে মনে হয় যে যারা আমাকে সবসময় ফিল করিয়েছে যে আমি ডিপ্রাইভড, যদি আমি ওদের মধ্যে ঢুকতে পারি সামহাও, তাহলে হয়তো ওই ইনসিকিউরিটিজের জায়গাটা থেকে আমি বের হয়ে আসতে পারবো। সো এটা আমার একদমই ব্যক্তিগত ওপিনিয়ন। আমার মনে হয় যে এই যে ইনসিকিউরিটিসটা ছোটবেলা থেকে থাকে, যার কারণে ওরা অলওয়েজ মনে করে যে এদেশের কেউ বা বাইরের কেউ ইজ বেটার দেন দেয়ার ওন কমিউনিটি পিপল। এই যখন আইডেন্টিটির কথা বলছি, তখন কিন্তু আমাদের আছে, ঠিক আছে, বাংলাদেশের একটা আইডেন্টিটি, বাঙালি হিসেবে আমাদের আইডেন্টিটি, বা ওয়েস্টার্ন একটা আমাদের এই দেশে যে বাচ্চাগুলো বড় হচ্ছে তাদেরও একটা এখানের আইডেন্টিটি আছে। I think they are torn between the east, west, which identity to hold on to. এরপর আছে আমার বাঙালি কালচার, যেটার সাথে তারা, to be honest with you, আমার বাচ্চারাও কিন্তু ওই রকম ফিল করে না আমি যতটা ফিল করি। What is the actual identity when then? it comes to behavior, there is no identity. We all need to behave well with each other. Yes. But where does that come from? The good behavior. Yes, if you talk about Muslims, then obviously they need to go back to Quran and Hadith and study it, because Allah subhanahu wa ta'ala said in the Quran, Ya ayyuhan nasu inna khalaqnakum min dhakarin wa unsa wa ja'alnakum shu'uban wa qabaila lita'arafu, that He has created us into nations and tribes so that we get to know each other, not that we despise each other. So this is very, very important that they need to understand who they are. আমার মনে হয় যে একটা ছেলে বা মেয়ে যদি অন্য কোনো দেশের মানুষকে বিয়ে করতে চায়, দ্যাটস ওকে, অ্যাজ লং অ্যাজ মানে সবার মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। কিন্তু তোমার ক্রাইটেরিয়াটা কি যদি থাকে যে আমার মানুষ খারাপ, আমি অন্য মানুষের, তাহলে আমার মনে হয় যে তুমি যদি নিজেকে পছন্দ না করো, সেখানেই সমস্যা। আসলে অন্য মানুষ কিভাবে বেটার হবে। যেভাবে উনি বললেন যে বিয়ে করতে চাচ্ছে না কারণ ফ্রেশি টাইপের একটা কথা বলেছেন, সো দিস ইজ সাচ এ, I would say, like a derogatory word, right? So this should not be the appropriate use of words. So in that case, আমি বলবো যে ওই ক্ষেত্রে যে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে বোঝাতে হবে যে এখানে আসলে although racism by book নেই, কিন্তু racism is there, এবং ওই racism থেকেই তো ইনসিকিউরিটিসটা তৈরি হয়। তো charity begins at home, আমরা জানি। সো ওই ক্ষেত্রে বাসা থেকেই হচ্ছে, ফ্যামিলি থেকেই বোঝাতে হবে ওয়ার্ল্ড ইজ ইয়োর্স, এখানে বাংলাদেশ বা ইউকে বলতে কিছু নাই, ওয়ার্ল্ড ইজ ইয়োর্স, এবং তুমি তোমার মতো স্বাধীনভাবে বাঁচতে শিখো। ইফ ইউ সি এনি ডিসক্রিমিনেশন, রেইজ ইউর ভয়েস। সেটাই। আর প্রত্যেকটা দেশের মানুষের সবার নিজেদের সমস্যা আছে। সো আমাদের সাথে একজন কলার আছেন। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি লাইভে কথা বলছি? জি, আপনি লাইভে আমাদের সাথে কথা বলছেন। জি, আমি আসলে আমি বুঝতে পারতেছি না যে আমি আসলে আমার প্রশ্নটা কাকে করব। তা আমি আশা করি আমার দিনা বোনেরা যে সুন্দর একটা প্রোগ্রাম করতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। আমার কাছে আপনাদের কাছে একটা আমার প্রশ্ন,
এই জিনিসটার ব্যাপারে আই থিঙ্ক সো অনেকে অনেক সাফার করতেছে বিভিন্ন হয়েছে। যেমন এই কান্ট্রিতে কিন্তু বেশিরভাগ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু আপনার আমরা ফিল করি যে সিলেট কমিউনিটি হলো বেশি কান্ট্রিতে। এবং ইসলামিক বলেন, নন ইসলামিক বলেন, প্র্যাকটিসিং বলেন, নন প্র্যাকটিসিং বলেন, সবাই মানে বাংলাদেশের যে 68 ডিস্ট্রিক্ট, যে ওখানে সিলেট ডিস্ট্রিক্টটাকে শুধু প্রায়োরিটি দেওয়া হয়, আর আদার ডিস্ট্রিক্টকে বলা হয় ডাকাইয়া ডাকাইয়া। ফোর্থ জেনারেশন যারা এই দেশে আছেন অ্যাজ এ প্যারেন্ট, যারা ইসলামের সাথে জড়িত, তারা এই জিনিসগুলোকে অ্যাজ এ প্যারেন্ট টিচ করা উচিত ফর দ্য থার্ড ফোর্থ জেনারেশন। এবং বিভিন্নভাবে এটাকে আপনার ইগনোর করে। এবং আমি এটা দেখছি প্র্যাকটিসিং সিস্টারও এটা করে, নন প্র্যাকটিসিংটাও এটা করেন। তা আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তখন আমি এক সিস্টারকে বলতেছি যে নন ঢাকাইদের সাথে ঢাকাইদের সাথে বিয়ে দিতে আপনারা লাইক করেন না, অথচ আপনাদের ভিতরে আপনারা ব্ল্যাক, জামিকান বা ডিফারেন্ট কান্ট্রির সাথে বিয়ে করতে এগ্রি করেন। বাট এই যে প্রবলেম, এই যে ঈর্ষাটা কেন, কিতার দায়? যেমন আমি ভেরি প্রাউড ফিল করি, বিকজ আই এম ভেরি গুড, আমি স্পিক সিলেটি, আমি সিলেট কথা বলতে কমফোর্টেবল ফিল করি, আমি এনজয় করি। কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের কাছে যে বাংলাদেশ একটা কান্ট্রি, সিলেট একটা ডিস্ট্রিক্ট, তাদের ওন ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু তারা 67 ডিস্ট্রিক্টকে বলা হয় ঢাকাই, আর সিলেটকে বলা হয় সিলেট কান্ট্রি। আশা করি সিস্টার মনে কিছু নেবেন না, বিকজ আমি I am almost 20 years in this country. I'm really suffer for my community. Okay. তাদের ভিতরে একটা গ্রুপিং চলে, যেটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করে না, এবং লস্ট ভাষায় আমাদেরকে অ্যাবিউজ করা হয়। প্লিজ আমার এই ব্যাপারটা একটু আপনি শেয়ার করতেন। ইসলাম আচ্ছা, থ্যাংক ইউ আপু। আপনার আমাদের সময় যেহেতু চাপ আছে, আমরা একটু রেসিজম থেকে যেহেতু সরে গেছি, হ্যাঁ অবশ্যই আমরা বৈষম্যের কথা বলেছি, যারা অনেক সময় সুপিরিয়র মনে করে কারণ তারা হচ্ছে গিয়ে মেজরিটি ইন দিস কান্ট্রি। সো এখানে যখন আমরা বলি, আমরা যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি যে সিলেটিরা এখানে বেশিরভাগ সংখ্যায় আছে, যে কারণে তারা আবার মনে করে, আবার সিলেটিরা অনেক সময় নিজেদেরকে ইনফিরিয়র মনে করে, কারণ হচ্ছে গিয়ে তারা বৃহত্তর বাংলাদেশের একটা ছোট একটা অংশ থেকে আসছে। এইটা দুই দিকেই হয়। সব কথার আমি যদি একটু ছোট্ট করে বলি, কারণ এটা নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে হবে, সিলেটি ভার্সেস ঢাকাইয়া। যে বৈষম্য জিনিসটা হচ্ছে বৈষম্য, আমরা যদি কোনো মানুষের প্রতি বৈষম্য করি যে কোনো কারণে, সেটা একটা অন্যায়, এটা অন্যায় হবে। এটা আমাদের ভেতরে দেখতে হবে যে হোয়াট ইজ রং উইথ আস রিয়েলি। সঞ্জিতা আপু, আপনি যদি বলি যে আমাদের ফ্যামিলির ইম্প্যাক্টটা, ফ্যামিলি থেকে যেহেতু চ্যারিটি বিগিনস অ্যাট হোম অ্যান্ড দেন ইট গোস আউটসাইড, ছোট করে বলে এরপর আমরা আপুর কাছে যাব। তো ওইটাই বলছিলাম আর কি, যে মানে এই জিনিসগুলো আমাদের বাসা থেকেই শুরু করতে হবে। বাচ্চারা যখন স্কুলে বুলিড হয়, বাসায় এসে যদি শেয়ার করে ইগনোর করা যাবে না, এই জিনিসটা আমাদের কিছু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং মানে ডিসক্রিমিনেশনের জায়গাগুলো না বাচ্চাদেরকে খুব ক্লিয়ার করে করে বলতে হবে, স্কুলে, হাই স্কুলে, ইউনিভার্সিটিতে, যে তোমাকে বুঝতে হবে ডিসক্রিমিনেশনের জায়গাগুলো কোনগুলো। মাঝে মাঝে ইনডিরেক্ট ডিসক্রিমিনেশন থাকে, খুব সাটেল থাকে, যেটা বোঝা যায় না, কিন্তু বাচ্চাদের মধ্যে ওই সেন্সটা আমার যেটা মনে হয় যে দিতে হবে, যে ডিসক্রিমিনেশনটা কি এটা বুঝতে ওদেরকে সক্ষম করে তুলতে হবে, যাতে করে ওটা বুঝে আপনি এটা প্রতিবাদ করতে পারেন। অবশ্যই আইডেন্টিটি, হ্যাঁ, কথা হচ্ছে গিয়ে আইডেন্টিটি নিয়ে। হাউ ডাজ ইসলাম সলভ দিস প্রবলেম? Identity crisis. Identity crisis and the racism. Briefly. Okay, if we look at history, or if we look at the life story of Prophet Muhammad sallallahu alaihi wasallam, we see that he had companions from all backgrounds. Bilal radiallahu anhu, he was a slave, but he became the muazzin. He was very close to Prophet Muhammad sallallahu alaihi wasallam. And then again, his milk mother, she was a black lady. And then again, the lady who actually looked after him after his mother died, and even before that, Ayman, I think. Yes, she was black. So he was around black people of different countries, like Salman al-Farsi. He came from Persia. So it is very important that we need to instill in our children about working with people of different backgrounds, different race, different faith. Even at this moment, during this COVID-19 crisis, I'm actually involved with people of different faith and different organizations who are campaigning for rights for, when our children were not getting
a voucher. What is it called? Free meal voucher. Yes. So we are campaigning for that. We set up a hub where we are going to, from that we are supplying food to people of all faith and for all backgrounds, as well as we are providing befriending services. So what we need to do is that as parents we need to be great example for our own children is through our words, the way we interact with our children, the message that we provide, the books that we buy. So it's not just, we can't just look at Islamic resources, we can look at other people like Nelson Mandela, we can look at Malcolm X, we can look at Mahatma Gandhi and many other great figures, and Mother Teresa and so on. So we need to look at all these people, we need to celebrate our diversity, which is very, very important. We need to learn from each other and celebrate. Thank you so much. We can go for hours, I think, on this issue. Thank you so much for coming to our show. আমরা কথা বলছিলাম যে আপুর কথাটা নিয়ে আমি কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে উদাহরণ রেখে গেছেন, তিনি কিন্তু জাস্ট নন রেসিস্ট ছিলেন না, তিনি ছিলেন অ্যান্টি রেসিস্ট। এখানে একটু ভেঙে বলি, এখানে নন রেসিস্ট জিনিসটা হচ্ছে গিয়ে যে আমি রেসিস্ট না, কিন্তু অ্যান্টি রেসিস্ট জিনিসটা হচ্ছে গিয়ে যে আমি এটার এগেইনস্টে এবং আমি অ্যাক্টিভলি এটার বিরুদ্ধে কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে এই কথাটাই বলেছিলেন যে কোনো আরব নন আরবের থেকে উত্তম না, কোনো নন আরব থেকে উত্তম না, কোনো ব্ল্যাক ওর হোয়াইট কেউ কারোর থেকে উত্তম না। আল্লাহর কাছে সেই অধিকতর প্রিয় যার হচ্ছে গিয়ে তাকওয়া এবং তার ব্যবহার, তার ম্যানার্স, সেটা দিয়ে সে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। তো আমাদের আসলে যখন আমরা বলি যে কারো মানুষের ব্যবহার বা তার যে কন্ডাক্ট, এটা সবার জন্য প্রযোজ্য, কারণ সবাই এটাতে বেটার করতে পারবে। কারো গায়ের রং সে কোনোটাকে চেঞ্জ করতে পারবে না। হোয়াট দে ক্যান চেঞ্জ ইজ দেয়ার ক্যারেক্টার, দেয়ার ম্যানার্স, দেয়ার বিহেভিয়ার্স টুয়ার্ডস আদার পিপল। তো আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে এখনই সময় এসেছে সকল রকম অন্যায়ের বিরুদ্ধে ভোকালি অ্যাক্টিভ হওয়া, নন রেসিস্ট একটা স্ট্যান্স নেওয়া। কারণ ওই যে বললাম যে একজন মুসলিম হিসেবে, একজন সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, একজন ডিসেন্ট সিটিজেন হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদেরকে অবশ্যই আমাদেরকে মনে একটা কল আছে, আমাকে জাস্ট বলা হলো। আসসালামু আলাইকুম কলার। আমাদের কলার আছেন, আমাদের প্রোগ্রাম অলমোস্ট শেষ। Hello. আচ্ছা, হ্যালো। Hello, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Thank you for doing the show. Nuzhat, Aziz, thank you very much talking about this topic. I really appreciate everybody sitting down, and I'd like to thank the panel. And we should learn, and we have learned a lot today about discrimination. Right. Thank you very much. Who is calling? Sorry? Who are you calling? Sorry, I didn't quite catch the name. Oh, my name is Abdul. Okay, Abdul, thank you very much. It was very unusual, but because we don't take the call right at when we are finishing, so I was just told that we have got a call. So thank you very much for appreciating our show. Yes, আমরা এই ধরনের প্রোগ্রাম করতে হবে, কন্টিনিউ করতে হবে, আমাদের কথা বলা, পথ চলা কন্টিনিউ হবে। Thank you very much everyone. Assalamu alaikum. Wa alaikum assalam.